Hello friends, welcome to my YouTube channel The Way Past Education. So friends, প্রাথমিকে এনআরএসদের নিয়োগ সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট, যেটা এনআরএসদের 25/7/2025 তারিখে মামলা যেটা সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা ছিল, তা নিয়ে সুপ্রিম কোর্টে একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং অর্ডার কপি এসছে, যেটার মধ্য দিয়ে প্রাথমিকে যে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে চেম্বার পরিবর্তন নির্দেশে কিন্তু একটা কথা বলা হয়েছে। তো এখানে অর্ডার কপিতে কী নির্দেশ দেওয়া হয়েছে, মাননীয় প্রধান বিচারপতি বা কী নির্দেশ দিয়েছেন, এনআরএসদের ভবিষ্যতে বা কী, এবং যারা পিটিশনার রয়েছে তাদের কি চাকরি পাওয়া সম্ভব, বা পরবর্তী শুনানি এই অর্ডার কপিতে কবে দেওয়া হয়েছে তার ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন, যাতে সমস্ত ধরনের নিউজ আপডেট নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশন যথাসময়ে তথ্য এবং অথেন্টিকভাবে পাওয়া যায়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি আলোচনা করা যাক। অবশ্যই একটা লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো বিষয়টা হচ্ছে যে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত, যেটা এর আগে প্রাথমিক নিয়োগের জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে যে নির্দেশ দেওয়া হয়েছিল, বা যে কোনো প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে এনআরএসদের যে ভ্যালিড, সে ভ্যালিড নিয়ে কিন্তু একটা নির্দেশ দেওয়া হয়েছিল, যেখানে এনআরএসরা 18 মাসের কোর্সের ভিত্তিতেও প্রাথমিকের সুযোগ পাবে। তো এই নিয়ে কিন্তু প্রাথমিকের নিয়োগের জন্য সুপ্রিম কোর্টে অর্ডার এসেছিলো, এবং তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট যে লিস্ট, সেই লিস্ট জারি করেছিল, এবং যেখানে কিন্তু এর আগে একটা মামলাতে সম্পূর্ণভাবে 21 তারিখে খারিজ করে দেয়, যে ডকুমেন্টস, যে 12টা ডকুমেন্টস প্রাথমিক পর্ষদের তরফ থেকে বলা হয়েছিল, সেই ডকুমেন্টসের পরিপ্রেক্ষিতে অনেকে কিন্তু সমস্যায় পড়েছিল। সেখানে কিন্তু তাদেরকে সরাসরি মামলাটা শোনার সাথে সাথে প্রধান বিচারপতি খারিজ করে দেয়, এবং সেখানে নির্দেশ দেন যে এই ক্ষেত্রে কোনো তাদের পদক্ষেপ বা হস্তক্ষেপ থাকবে না। সেক্ষেত্রে পর্ষদ তাদের নিজের মতো করে অবশ্যই ডকুমেন্টস ভেরিফিকেশন করতে পারে। তো সেই মামলা খারিজ হয়ে যায়, কিন্তু আরেকটা যেটা মূল মামলা, সেটা হচ্ছে যে মামলার বিষয়, তার ডায়েরি নাম্বার দেখলেই বোঝা যাবে। সেই ডায়েরি নাম্বার হচ্ছে 31314। এটা হচ্ছে 2025-এ 31314 যে ডায়েরি, সেই ডায়েরি নাম্বার, যেখানে কৌশিক দাস ভার্সেস দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল মামলাটি। অনেকে কিন্তু জিজ্ঞাসা ছিল যে এই মামলার কী পরিপ্রেক্ষিতে কী ঘটলো কী না ঘটলো, 25 তারিখে শুনানি কী ঘটেছে। তো এখানে আমরা ডায়েরি নাম্বার দেখতেই পাচ্ছি, যেটা এখনও পর্যন্ত পেন্ডিং অবস্থাতে রয়েছে। কেস নাম্বার দেওয়া রয়েছে, যেটা একটা মিসলেনিয়াস কেস হিসেবে রেজিস্টার করা হয়েছে, যেখানে সিএনআর নাম্বার দেওয়া রয়েছে। প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন দেওয়া ছিল, যেটা সেটা 25/7/2025 এখনও রেজিস্টার কিন্তু দেখাচ্ছে। এবং এই মামলার পরবর্তী যেটা ঘোষণা করা হয়েছে, সেটা 5/8/2025 কম্পিউটার জেনারেটেড। কিন্তু এখানে যে টেন্টেটিভলি কেস মেবি লিস্টেড যে ডেট দেখাচ্ছে, তার ক্ষেত্রেও কিন্তু কিছু পরিবর্তন ঘটেছে, এবং যে চেম্বার পরিবর্তন বিষয়েও কিন্তু প্রধান বিচারপতি একটা নির্দেশ এসছে। তো নির্দেশটা আমরা জানার চেষ্টা করি যে এখানে কী ঘটেছে বিষয়ের পরিপ্রেক্ষিতে, তাহলে বুঝতে পারা যাবে যে আদৌ এই এনআরএস ক্যান্ডিডেটরা প্রাথমিকে এলিজিবল এরপর হবে কি হবে না, বা এই ডকুমেন্টসের ক্ষেত্রে বা যে সমস্যা, বা পিটিশনাররাই বা আদৌ এই ক্ষেত্রে যোগ্যতা অর্জন করতে পারবে কি পারবে না, বা এই শুনানি কবে হতে চলেছে, তার ডিটেলস আমরা অর্ডার কপি দেখলেই বুঝতে পারবো। তো আমরা প্রাথমিকের যে অর্ডার কপি, সেটা যেটা দেওয়া রয়েছে রেজিস্টার কোড নাম্বার 1-এ, যেটা শুনানি ছিল 25 তারিখে, এখান থেকে একটা অর্ডার কপি এসছে, যেটা আইটেম নাম্বার 80-তে ছিল এটা শুনানি। তো আমরা যদি নিচের দিকে যাই, তাহলে দেখতে পাবো এই যে মামলাটা, সেটা মিসলেনিয়াস একটা অ্যাপ্লিকেশন হিসেবে দেওয়া রয়েছে। সেখানে যে মূল বিষয়, দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স ভার্সেস কৌশিক দাস মামলা, এটা পুরো মামলাটার যেটা বিষয়টা। তো নিচের দিকে যদি যায়, তাহলে যে বিষয়টা ঘটেছে, সেখানে অনেক যে অ্যাডভোকেটরা যারা রয়েছেন রেসপন্ডেন্টের তরফ থেকে, ওনারা কিন্তু অনেকে কিন্তু সেই মামলার ক্ষেত্রে দাখিল হয়নি, এবং তারা কিন্তু এটা নিয়েও কিন্তু জানিয়েছেন বিচারপতির ডিভিশন বেঞ্চে যে আদৌ তাদের নাম দাখিল করা হোক। তো কী বলা রয়েছে না, ইট হ্যাজ বিন সাবমিটেড বাই লেফটেন্যান্ট কাউন্সিল for the petitioner that the names of appearing যে অ্যাডভোকেট কাউন্সিল হ্যাভ নট বিন আপডেটেড ইন দ্য কজ লিস্ট। অর্থাৎ এই যে সমস্ত অ্যাডভোকেটরা রয়েছেন, তাদের কিন্তু এখনও পর্যন্ত কজ লিস্টের নাম কিন্তু দাখিল করা হয়নি, সেটা নিয়ে প্রথমে বলা রয়েছে অর্ডার কপিতে। তো এখানে রেজিস্ট্রি টু ভেরিফাই অ্যান্ড আপডেট দ্য ডাটাবেস বলেও কিন্তু অর্ডারটা দেওয়া হয়েছে। নিচে কি বলা রয়েছে তার পরিপ্রেক্ষিতে, এখানে অর্ডার কপিতে যে চাঞ্চল্যকর তথ্য যেটা, সেটা বলা রয়েছে যে রেসপন্ডেন্ট নাম্বার যেটা দেওয়া রয়েছে 1, 3 to 6, তারপরে 8 to 11, 28, 57, 59, 97 to 1050, 1222, এইভাবে। আর ডিউলি রেসপন্ডেন্ট যে নাম্বারগুলো, সেগুলো দেওয়া রয়েছে। নিচে দেওয়া রয়েছে অ্যাজ সাউট বাই লিউটেড কাউন্সিল ফর রেসপন্ডেন্ট নাম্বার 3 to 5 অ্যান্ড রেসপন্ডেন্ট নাম্বারস 8 to 11, 2 weeks time to granted to file কাউন্টার অ্যাফিডেভিট। অর্থাৎ এই যে নাম্বারগুলো দেওয়া রয়েছে রেসপন্ডেন্টের,
তাদের কিন্তু সমস্ত যে কাউন্টার ফাইলগুলো সেগুলো কিন্তু অবশ্যই অ্যাফিডেভিট আকারে জমা করতে হবে। তারপর নিচে বলেছে লিউটেড কাউন্সিল ফর দ্য পিটিশনার হ্যাজ ফিল্ড অ্যান অ্যাপ্লিকেশন সিকিং deletion of respondent number 12 to 27, 29 to 56, 58 and 60 to 96. Let the said application be proceed for listing before the honorable judge in chamber for necessary direction। অর্থাৎ চেম্বার যে পরিবর্তনের ক্ষেত্রে সেখানে কিন্তু অবশ্যই অনারেবল জাস্টিসের যে চেম্বার ক্ষেত্রে সেখানে কিন্তু সম্পূর্ণ বিষয়টা লিস্টেড আকারে কিন্তু জমা রাখতে বলা রয়েছে। এখানে কাউন্সিল ফর দ্য পিটিশনার ইজ গ্র্যান্টেড 1 week's time to file spare copies for issuance of notice to unserved respondent number 2 and 7. If spare copies are filled within the time granted, notice be issued immediately and list on 3/9 অর্থাৎ 9 সেপ্টেম্বর 3 সেপ্টেম্বর 2025 কিন্তু এটা কিন্তু যে বিষয়টা সেটা তাদের সেই সময়ের মধ্যে কিন্তু সমস্ত কপিগুলো কিন্তু জমা করতে বলা হয়েছে। এলস ইন ডিফল্ট of spare copies registry to process the matter for listing before the honorable judge in chamber for necessary direction। এবং এই ডাইরেকশনের ভিত্তিতে কিন্তু আদৌ যে প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি হবে সেটা নিয়ে কিন্তু সমস্ত বিষয়টা বলা রয়েছে যে এই যে মামলাটা যেটা 25 তারিখে শুনানি হওয়ার কথা ছিল সেটা কিন্তু সেখানে কিন্তু যে অর্ডার কপিটা এসছে তার ভিত্তিতে কিন্তু এটাই বলা রয়েছে যে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হবে। এটা কিন্তু যে শুনানি সেটা 3/9/2025 মধ্যে কিন্তু যে সমস্ত ডিফল্টস যে ফাইলসগুলো বা যে কপিসগুলো রয়েছে বা যে ভিত্তিতে এই পিটিশনারটা হয়েছে বা যে মানে মামলাটা দাখিল করা হয়েছে সেটা কিন্তু শুনানি হবে 3 সেপ্টেম্বর এবং সেখানে কিন্তু ডিভিশন বেঞ্চে যেখানে প্রধান বিচারপতি উপস্থিতি এই মামলাটির শুনানি চলবে। তো এখানে মামলার যে মূল বিষয় সেটা হচ্ছে যে এনআরদের সুযোগের ভিত্তিতে যে প্রাথমিকে যে সুযোগ সেক্ষেত্রে কিন্তু এটা দাখিল করা হয়েছে, তারা আদৌ যোগ্যতা অর্জন করতে পারছে কি পারছে না বা তাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকছে। তো তার ভিত্তিতে এই কেসটি হয়েছিল যেটা 21 তারিখে অলরেডি একটা খারিজ করেছে এবং যে মূল মামলা সেটা 25 তারিখে থাকার কথা, কিন্তু সেখানে এই যে অর্ডার কপি তার ভিত্তিতে নতুন যে ডেট যেখানে অনেক কিছু যে ফাইল বা যে সমস্ত আর্গুমেন্ট কপিস থাকে বা যে অ্যাডভোকেটরা যেনারা লড়বেন এই কেসের মামলার ক্ষেত্রে তাদের কিন্তু সমস্ত ডাটাবেসগুলো আপলোডেড হয়নি কেসের মধ্য দিয়ে, তার ভিত্তিতে কিন্তু চেম্বার পরিবর্তনের ক্ষেত্রে কোনো আসেনি। শুধুমাত্র প্রধান বিচারপতির চেম্বারে যাতে করে শুনানি হয় তার সমস্ত বিষয়গুলো দাখিল করতে বলা হয়েছে অর্ডার কপিতে এবং যার ডেট পিছিয়ে দেওয়া হয়েছে এবং 3 সেপ্টেম্বর কিন্তু এই মামলার শুনানি হওয়ার কথা। যেখানে আমি একটা বিষয়টা বললাম কী জন্য চাঞ্চল্যকর তথ্য, সেটা হচ্ছে এখানে যে ডেটটা দেখা হচ্ছে সেটা হচ্ছে লাস্ট যে লিস্টেড টেন্টেটিভলি লিস্টেডদের দেখাচ্ছে সেটা হচ্ছে 5/8/2025 অর্থাৎ 5 আগস্ট, কিন্তু আদৌ এটাতে শুনানি হবে কি হবে না তার ভিত্তিতে কিন্তু যে মূল অর্ডার কপি সেটাতেই কিন্তু বোঝা যাচ্ছে। তো এই মামলাও আশা করছি যে থাকবে কি থাকবে না সেটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে, কারণ এই মামলা খারিজ কিন্তু হয়ে যেতে পারে বলেও অনেকে সন্দেহ করছে। কারণ এনআরদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন সেখানে পর্ষদের একটা অটোনমাস বডি তারা ওনারা নির্দিষ্টভাবে করতেই পারেন, এটাতে কোনোভাবে হস্তক্ষেপ সুপ্রিম কোর্ট তথা হাইকোর্ট কেউ কিন্তু করতে রাজি নয়। ডকুমেন্টস ভেরিফিকেশনের ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে সেটা যে কোনো স্টেটের পর্ষদের তরফ থেকে সেভাবে নিজেদের মতো করে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে পারে, কিন্তু অবশ্যই সেই ডকুমেন্টসগুলো থাকতে হবে, তাহলেই কিন্তু ওনারা চাকরির জন্য যে যোগ্যতা সেই যোগ্যতা অর্জন করতে পারবে। এটা পরবর্তী টেটের ক্ষেত্রেও ঠিক একইভাবে ঘটবে, যখনই পর্যন্ত এই ভেরিফিকেশন চলবে সেখানে এভাবেই কিন্তু তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন নিজস্বভাবে করতে পারে। তো যদি না ডকুমেন্টস সঠিকভাবে কারো থাকে, যে সমস্ত এনআরএস ক্যান্ডিডেটরা এনআরএস থেকে ডিএলএড করেছেন বা চাকরির যোগ্যতা অর্জন করেছেন তাদের অবশ্যই সেই ডকুমেন্টস যদি না থাকে তারা কিন্তু বা ওনারা সুযোগ পাবেন না, এটা কিন্তু পরিষ্কার বা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তো দেখা যাক এই পরবর্তী আপডেট বা শুনানি কী আসছে সেটা নিয়ে অবশ্যই ভিডিও নিয়ে আসবো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবেন, সকলকে অপেক্ষা করুন এবং ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে রাখুন। আদার্স যে কোনো নিউজ আপডেট নিয়োগ সংক্রান্ত তথ্য বা কেস আপডেট পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন, যথাসময়ে সঠিক তথ্য দিয়ে শেয়ার করা হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ, জয় হিন্দ।